আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন ইরানকে ভয় দেখাতে পারেনি, আরাগচি। ইরান যুক্তরাষ্ট্র টানা পড়েন, ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো ছাড় নয় তেহরানের। গাজা যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক ভণ্ডামির সমালোচনা ইরানের। সোমালিল্যান্ডে ইসরায়েলি ঘাঁটি করতে চাইলে কঠিন লড়াই হবে, সোমালিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। সৌদি আমিরাত ক্ষমতার লড়াই বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যকে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যে মন্তব্য করেছেন তা আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আরাগচি স্পষ্টভাবে বলেছেন যে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর মোতায়েন ইরানকে বিন্দুমাত্র ভয় দেখাতে পারেনি। বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রায়ই তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে থাকে। কিন্তু ইরানের বর্তমান নেতৃত্ব এটিকে দেখছে কেবল একটি মনস্তাত্ত্বিক চাপ হিসাবে। পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, এ ধরনের সামরিক মহড়া বা শক্তি প্রদর্শন ওই অঞ্চলে স্থিতিশীলতা আনার বদলে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা বহিঃশক্তির কোনো হুমকিকে আর পরোয়া করছে না। বিশেষ করে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে ইরানের নিজস্ব প্রভাব এবং সামরিক কৌশল তাদের এই আত্মবিশ্বাস যোগাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন যখন তাদের রণতরী পাঠিয়ে ইরানকে চাপে রাখতে চায়, তেহরান তখন পাল্টা কূটনৈতিক ও সামরিক প্রস্তুতির কথা জানিয়ে দেয়। এই যে এক ধরনের স্নায়ুযুদ্ধ, এটি পুরো বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব ফেলছে, কারণ এই অঞ্চলটি জ্বালানি তেলের প্রধান রুট। আপনারা যারা আমাদের এই বিশ্লেষণ শুনছেন, তারা কি মনে করেন যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শন আসলেও কার্যকর হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এ ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আরাগচির এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং এটি ইরানের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা নীতির একটি প্রতিফলন, যেখানে তারা স্পষ্ট করে দিয়েছে যে বিদেশি কোনো সামরিক উপস্থিতি তারা মেনে নেবে না। এই পরিস্থিতির কারণে ভবিষ্যতে এই অঞ্চলে কূটনৈতিক সমঝোতার পথ আরও সংকীর্ণ হয়ে পড়ছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনের মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, আর সেটি হল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে, তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে গড়ে তোলা এই ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইরানের নীতি নির্ধারকরা মনে করেন, আঞ্চলিক নিরাপত্তার জন্য তাদের এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বারবার দাবি করে আসছে যে ইরানের এই কর্মসূচি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। কিন্তু তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি সম্পূর্ণ একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং অন্য কোনো দেশের উপর আগ্রাসন চালানোর উদ্দেশ্য তাদের নেই। আলোচনার টেবিলে পারমাণবিক চুক্তি নিয়ে কথা হলেও ক্ষেপণাস্ত্র ইস্যুকে ইরান সবসময়ই আলোচনার বাইরে রাখতে চেয়েছে। তাদের মতে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হতে পারে না। এই অনড় অবস্থানের কারণে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে যে সামনের দিনগুলোতে ওয়াশিংটন হয়তো আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে ইরানও বসে নেই। তারা নিজেদের অভ্যন্তরীণ প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে এবং মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করে এই চাপ মোকাবিলার চেষ্টা করছে। আপনারা যদি আমাদের এই নিউজ রিপোর্টটি ইনফরমেটিভ মনে করেন, তবে অবশ্যই একটি লাইক দেবেন। আসলে এই ক্ষেপণাস্ত্র ইস্যুটি কেবল একটি সামরিক শক্তি প্রদর্শনের বিষয় নয়, বরং এটি ইরানের জন্য একটি অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্ত রাখতে তারা এই প্রযুক্তিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকরা মনে করেন, ইরান যদি এই ইস্যুতে কোনো সমঝোতায় না আসে, তবে পশ্চিমারা তাদের উপর চাপের মাত্রা আরও বাড়িয়ে দেবে, যা বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে বর্তমান বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে ইরানের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে। ইরান বলছে, গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এক ধরনের ভণ্ডামির আশ্রয় নিয়েছে।
তেহরানের মতে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবাধিকারের কথা বলা হয় তখন গাজায় নিরপরাধ মানুষের উপর চলা নিষ্ঠুরতার বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে ইরান বিশ্বমঞ্চে কড়া প্রতিবাদ জানিয়ে আসছে। তারা মনে করে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং শক্তিশালী রাষ্ট্রগুলো কেবল নিজেদের স্বার্থ রক্ষায় সোচ্চার হয়, কিন্তু যখন কোনো মুসলিম দেশ বা নির্দিষ্ট কোনো গোষ্ঠী নিপীড়নের শিকার হয় তখন তাদের ভূমিকা থাকে নীরব বা পক্ষপাতমূলক। ইরানের এই অবস্থান কেবল তাদের একার নয়, বরং বিশ্বের অনেক উন্নয়নশীল দেশও এখন এই ভণ্ডামির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। গাজা যুদ্ধের এই ভয়াবহতা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিচ্ছে এবং এর ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা কি মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায় গাজা ইস্যুতে সঠিক ভূমিকা পালন করছে? আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করুন। ইরানের এই সমালোচনা মূলত বিশ্বব্যবস্থাকে একটি আয়না দেখানোর মতো, যেখানে মানবাধিকারের সংজ্ঞা দেশভেদে এবং স্বার্থভেদে বদলে যায়। এই যুদ্ধ বন্ধে বা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে ধীর গতি দেখা যাচ্ছে, ইরান তাকেই পশ্চিমা বিশ্বের নৈতিক পরাজয় হিসেবে দেখছে। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ইরান এখন নিজেকে মুসলিম বিশ্বের অধিকার রক্ষার এক প্রধান কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যা দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকার সিংখ্যাত হর্ন অফ আফ্রিকাতেও এখন যুদ্ধের দামামা বাজার সম্ভাবনা তৈরি হয়েছে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ একটি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে সোমালিল্যান্ডে যদি ইসরায়েল কোনো সামরিক ঘাঁটি তৈরি করার চেষ্টা করে তবে সোমালিয়ার সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামবে। এই বিষয়টি নিয়ে পুরো আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত সোমালিল্যান্ড নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করলেও আন্তর্জাতিকভাবে তা এখনও সোমালিয়ার অংশ হিসেবেই স্বীকৃত। এখন যদি কোনো বিদেশি শক্তি সেখানে সামরিক অবস্থান নিতে চায় তবে তা সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে গণ্য হবে। প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ পরিষ্কার করেছেন যে তাদের ভূখণ্ড রক্ষায় তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবেন। এই উত্তেজনার নেপথ্যে রয়েছে লোহিত সাগরের কৌশলগত নিয়ন্ত্রণ এবং ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াই। ইসরায়েলের এই অঞ্চলে উপস্থিতি বৃদ্ধির সম্ভাবনা সোমালিয়ার পাশাপাশি অন্য প্রতিবেশী দেশগুলোকেও ভাবিয়ে তুলছে। সোমালিয়া সরকার মনে করে বিদেশি শক্তির হস্তক্ষেপ কেবল ওই অঞ্চলের নিরাপত্তাই বিঘ্নিত করবে না, বরং চরমপন্থা আরও বাড়িয়ে দেবে। এই সংকটের ফলে আফ্রিকার এই অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে, যা বৈশ্বিক বাণিজ্যের প্রধান রুট এডেন উপসাগরকে ঝুঁকিতে ফেলতে পারে। আমাদের এই বিস্তারিত বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। সোমালিয়ার এই অবস্থান প্রমাণ করে যে ছোট দেশগুলো এখন তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কতটা আপোষহীন হতে পারে। আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে সোমালিল্যান্ডের পরবর্তী পদক্ষেপ এবং ইসরায়েলের প্রতিক্রিয়ার উপর, কারণ এর উপরই নির্ভর করছে পূর্ব আফ্রিকার ভবিষ্যৎ স্থিতিশীলতা। দুই প্রধান শক্তি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ক্ষমতার লড়াই নিয়ে কথা বলা যাক। এক সময় যারা ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল, এখন সেই সৌদি আমিরাত সম্পর্ক বদলে যাচ্ছে এবং এই প্রতিযোগিতা পুরো মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে দিচ্ছে। এই লড়াইটি মূলত অর্থনৈতিক এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার ভিশন 2030 বাস্তবায়নের মাধ্যমে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের প্রধান অর্থনৈতিক হাবে পরিণত করতে চাইছেন। অন্যদিকে দুবাই এবং আবুধাবি অনেক আগে থেকেই এই ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এবং তারা তাদের অবস্থান কোনোভাবেই হারাতে চায় না। পর্যটন, পরিবহন এবং জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুই দেশের মধ্যে এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেক প্লাসের বৈঠকে তেলের উৎপাদন নিয়ে মতবিরোধ থেকে শুরু করে ইয়েমেন যুদ্ধে ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ সবই এই দূরত্বের প্রমাণ দেয়। এই ক্ষমতার লড়াই কেবল তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পড়ছে কাতার, বাহরাইন এবং ওমানের মতো প্রতিবেশী দেশগুলোর ওপরও। সৌদি আরব এখন চাইছে বড় বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো যেন তাদের সদর দপ্তর রিয়াদে স্থানান্তরিত করে, যা সরাসরি দুবাইয়ের বাণিজ্যিক স্বার্থে আঘাত হানছে। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করছে, যেখানে দেশগুলো কেবল বন্ধুত্বের ওপর ভিত্তি করে নয়, বরং নিজেদের অর্থনৈতিক মুনাফার কথা চিন্তা করে সম্পর্ক গড়ে তুলছে। আপনারা কি মনে করেন, সৌদি আরবের এই আগ্রাসী অর্থনৈতিক নীতি মধ্যপ্রাচ্যের জন্য ইতিবাচক হবে?